হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছেন সকলে? চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিনে ফেলেছি নতুন একটা সাদা রঙের জ্যাকেট। আজকে দেখাবো শনিবার সকালটা কিভাবে কাটালাম, আর তার সাথে বিকালবেলায় কি কি রান্না বান্না করলাম। ফ্রান্সের বাজারে জিনিসপত্রে কীরকম দাম সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। অনেকেই মাঝে সাঝে দেখেছি জিজ্ঞেস করেছেন, আচ্ছা সবজির দাম কীরকম ওখানে? এখানেও কি ভারতেরই মতো দাম নাকি একটু আলাদা? একটু আলাদা নয়, অনেকটাই আলাদা, অনেকটাই বেশি। এক একটা জিনিসের এমন দাম যে চোখ কপালে উঠে যাবে। আবার কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো হয়তো বা একটু হলেও সস্তা। তো চলুন সেগুলোই সব ঘুরিয়ে দেখাই। আজকে নিয়ে যাব ফ্রান্সের একদম লোকাল মার্কেটে। এটা কিন্তু ব্রিটানি প্রদেশে অবস্থিত। আর তার সাথে আমার ইন্ডিয়ান রোল, সেটাও খাওয়া দাওয়া করলাম। আর উইকেন্ড মানেই রান্না বান্না। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। সকালবেলা উঠে পৌঁছে গেছিলাম এই যে আমাদের স্যাটারডের লোকাল মার্কেটে। যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে বলে দিই, আমার নাম হলো রিয়া, আর আছি আমি ব্রিটানি প্রদেশে, যেটা ফ্রান্সের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এটার উত্তর দিকে কিন্তু আছে ব্রিটিশ চ্যানেল, আর ওটা পেরোলেই আপনি পৌঁছে যাবেন ইউকেতে। এখন যেহেতু বসন্তকাল শুরু হয়ে গেছে, সেই কারণেই পাওয়া যাচ্ছে হরেক রকম ফুল। এত সুন্দর লাগে না এই মার্কেটটা, আপনাদের কি আর বলি। যারা আমার মতো ফুল ভালোবাসেন তাদের তো মন জুড়িয়ে যাবে। কেনার মতো সাধ্য নেই, আর কিনেই বা কী করবো বলুন তো? যদি ঘরে একসাথে 2-3 জন থাকতাম তাহলে সাজিয়ে রাখতাম। নিজের জন্য এত দাম দিয়ে ফুল কিনে এনে সাজিয়ে রাখতে আর মন চায় না। মনে হয় তার থেকে বাজারেই তো দেখছি, দেখেই শান্তি। আবার কি দেখুন, এক একটা টিউলিপ ফুলের কিন্তু বেশ দাম। এক বটলে 3টে টিউলিপ ফুল যদি রাখতে চান তাহলে সেটা 14 ইউরো দাম নিচ্ছে। 14 ইউরো মানে কিন্তু 1200 টাকার কাছাকাছি। আর এক একটা স্টিকের দাম নিচ্ছে 4.8 ইউরো, মানে মোটামুটি ওই 450 টাকা। 450 টাকা দিয়ে একটা ফুল কিনে নিজেকে আর ইমপ্রেস করতে পারছি না। নতুন নতুন প্রেম হলে নয় ভাবতাম তাদেরকে গিয়ে দেওয়ার জন্য। এখানে অভিরূপও তো নেই, আর কাকেই বা দেবো বলুন। যাই হোক, এই সমস্ত গাছ ফুল ফল দেখছি আর জাজ করছি এখানকার লোকেদের, যে কে ভাই 450 টাকা দিয়ে সকালবেলায় উঠে এসে এইরকম ফুল কিনবে। অবশ্য আমি প্লাস্টিকের ফুলের থেকে অরিজিনাল ফুলই দেখতে কিন্তু বেশি ভালোবাসি। কিন্তু সেই অরিজিনাল ফুলটা যদি গাছে লাগানো থাকে, আর সেই গোটা গাছটাই যদি বাড়িতে থাকে, তাহলে সেই জিনিসটা আমার আরও যেন বেশি ভালো লাগে। তাই ফুল কেনার থেকে গাছ কিনতে আমার আবার বেশি ভালো লাগে। এখানে কিন্তু নানান রকম অলিভ কিনতে পাওয়া যায়। সেই কিছু কিছু অলিভে আবার রসুন টসুন দিয়ে বেশ চটপটা স্বাদেরও হয়। এটা এখানে ফলের মার্কেট। ফল সবজি এই সমস্ত কিছু এখানকার মানুষেরা গ্রাম থেকে নিয়ে এসে ঢেলে সাজিয়ে রাখেন আর বিক্রি করেন। আর এইগুলো কেনার জন্য সারা ব্রিটানির বহু জায়গার লোকও কিন্তু চলে আসে। বিশেষ করে রেন শহরে যারা আছে বা তাদের আশপাশের যে গ্রামগুলো আছে সেখানকার যে মানুষজন আছে, তারা শনিবার সকাল হলেই কিন্তু এখানে চলে আসেন অনেকেই। তো চলুন কিছু কিছু সবজির দাম আপনাদের সাথে শেয়ার করি। যেরকম সামনে ওই যে আলুটা দেখতে পাওয়া যাচ্ছে, সেখানে 1 কেজি আলুর দাম লিখেছে 1.8 ইউরো, মানে মোটামুটি 150 টাকা ধরে রাখুন। এই ফুলের মতো সবজিটা আর্টিচক, যেটা 2.4 ইউরো দাম। আর তার নিচে যেটা আছে ওটা হলো ফেনেল। আর এইগুলো হলো অদ্ভুত টাইপের দেখতে মিষ্টি আলু। অদ্ভুত না, ঠিকই তো আছে, কি আর অসুবিধা, মিষ্টি আলুর মতোই লাগছে দেখতে। আর এইগুলো তো জানেন বেগুন, এইটা হলো জুকিনি। এইগুলো ক্যাপসিকাম, সবাই জানে, মানে ওই বেল পেপার। আর এটা হলুদ রঙের বেল পেপার। এটার দাম নিচ্ছে 1 কেজির 500 টাকা মতো। আচ্ছা, এই ছোট আলু সেটা নিল 300 টাকা 1 কিলো। আর এখানে কুমড়ো বিক্রি হচ্ছে, ব্রকলি 1 কেজি ব্রকলিও 300 টাকার কাছাকাছি। কড়াইশুঁটি বিক্রি হচ্ছে। আমার বাড়িতে মা কড়াইশুঁটি খেতে এত ভালোবাসে, দেখলেই মনে পড়ে। আমাদের বাড়িতে শীতকালে কড়াইশুঁটি এলেই মা ছাড়িয়ে গোটা কতক প্রথমেই খেয়ে নেবে। আমি অবশ্য অতটাও ভালোবাসতাম না। 1 কেজি টমেটো কিন্তু 400 টাকার কাছাকাছি নিচ্ছে। আর এইখানে পাওয়া যাচ্ছে রসুন। রসুন নিচ্ছে 1200 টাকা 1 কিলোর দাম। এইটা কি সবজি বলুন তো? এগুলো কতগুলো শুকনো বিটের মতোই লাগলো, ঠিক বুঝে উঠতে পারলাম না। কত রকম কিছু বিক্রি হচ্ছে, ছোট্ট ছোট্ট একদম বেবি টমেটো আর কি, চেরি টমেটো বলে না সেই জিনিস। বাঁধাকপিরও কিন্তু হরেক রকম প্রকারভেদ আছে। কিছু কিছু কুচকোনো পাতার মতো বাঁধাকপি দেখতে পাওয়া যায়। এছাড়া আলু, মিষ্টি কুমড়ো। আচ্ছা, এইটা কি বিক্রি হচ্ছে? পোম দে তার লেখা, মানে এটা কিন্তু আলুই। বেগুনি রঙের হলো, ওটা কিন্তু আলুই ছিল। এগুলো প্রায় 350 টাকা কিলো। আর এই যে সাদা সাদা সবজিগুলো আছে, এটার নামটা কি বলুন তো? আন্ডিপ বলে। তার পাশে মাশরুম ছিল। এই রকমই হরেক রকম জিনিস আপনি পেয়ে যাবেন এই বাজারে। এইটা কি সবজি লাল রঙের আমি জানি না।
তার সাথে অনেক রকম কিন্তু কমলা লেবু এখানে পাবেন। আর এইগুলোকে ব্লাডি অরেঞ্জ বলে, মানে রক্তের মতো ছিটে লাগানো অরেঞ্জ। একটু পরে আপনাদের ওটাকে কাটা অবস্থায় একটা দোকানে রাখা ছিল, সেই দৃশ্যটাও দেখাবো। সকাল সকাল দেখুন কত কত লোক এসেছে বাজারটায়, একেবারে থেকে ভিড় হয়ে যায়। সকালবেলা মোটামুটি 8টা-5টা নাগাদই বাজার খুলে যায়, আর 11টা অবধি টানা হাজার হাজার লোক এখানে এসে বাজার করেন। আর তাদের সাথে চলে আসে তাদের কুকুরেরা, বাচ্চারা প্যারাম্বুলেটরে চড়ে সবাই চলে আসে। তাই যদি জিনিস নাও কিনি, শুধুমাত্র এখানে হেঁটে বেড়াতেও কিন্তু বেশ ভালো লাগে। এত মানুষকে দেখতে পাই, তাদের পুরো ফ্যামিলির সাথে বাজার করতে দেখতে বেশ ভালো লাগে। তার সাথে অনেক স্টল বসে, সেখানে নানান দেশের নানান খাবারও বিক্রি হয়। সেই খাবার খাওয়ার জন্য বহু মানুষ কিন্তু এখানে এসে লাইন দেন। আর গ্যালেট সসেজ এখানকার হলো বিখ্যাত খাবার, মানে ওই দোসার মতো, তার ভিতরে সসেজ পোড়া থাকে, সাথে একটু মেয়োনিজ মাখিয়ে দেয়, এরকম টাইপের একটা রোল বানিয়ে বিক্রি হয়। সেটা কিন্তু এখানে খেতে প্রচুর লোক আসে, আর লম্বা লম্বা লাইন পড়ে। দেখছেন পাশে কীরকম প্যারাম্বুলেটর রাখা, মা বাঁধাকপি কিনছে আর বাচ্চা প্যারাম্বুলেটরে শুয়ে আছে। এই কুকুরটাকেও দেখুন ঠিক দড়ি বেঁধে নিয়ে এসেছে। এরা কিন্তু বাচ্চা কুকুর, বাচ্চার সাথে আবার তার পুতুল, সব কিছু নিয়েই বাজারে চলে এসেছে। এগুলো হলো বাজারের ব্যাগ। আমারও সেই একটা আছে না নীল রঙের বাজারের ব্যাগ, এই বাজারের ব্যাগগুলো কিন্তু দারুণ জিনিস। আমি একবার বাবাকে বলছিলাম, হ্যাঁ গো বাবা, একটা বিজনেস দেবো নাকি বাজারের, এই যে আলু 1 ইউরোয় 1 কিলো আলু পাওয়া যাচ্ছে এখানে, কটা নিয়ে নেবো নাকি? বেশ সস্তা, 80-90 টাকা কিলো, মানে যথেষ্ট সস্তা। তো বাবাকে যখন বলছি যে বাবা এরকম একটা গাড়ি কিনলে আমাদের বাড়িতে কীরকম হয়, বা একটা ব্যবসা দিলে কেমন হয় বলুন তো, আমাদের দেশে তো এইরকম গাড়ি পাওয়াই যায় না। বাবা বলে রাস্তায় হাঁটার জায়গা নেই, তুই গাড়ি কোথায় টানবি? সেটাও ঠিক কথা। যদি বাজারের ব্যাগ প্রত্যেকের চাকাওয়ালা গাড়ি হয়ে যায়, তাহলে তো বাজারে হাঁটার জায়গাই থাকবে না। কথাটা কিন্তু বাবা ভুল বলেনি। আপনারা কমেন্ট করে জানাবেন, আচ্ছা এরকম বাজারের চলন্ত গাড়ি যদি হয়, তাহলে কি আপনাদের ভালো লাগবে না লাগবে না? কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিনবেন না কিনবেন না, নাকি আমার বাবার মতোই বিরক্ত হবেন আর বলবেন হাঁটারই জায়গা পাচ্ছি না, আর কোথায় বাজারের ব্যাগ ঠেলবো বাবা? বাবা বলে ওর থেকে আমার ওই স্কুটার, বাইক বা সাইকেলই অনেক ভালো, চলবেও স্পিডে। এটা দেখতে পাচ্ছেন সেই ব্লাডি অরেঞ্জ, বললাম না রক্তবিন্দুর মতো দেখতে লাগে এখানকার এই কমলা লেবুগুলো। খেতে কিন্তু নর্মাল কমলা লেবুর মতোই, বেশ ভালো খেতে। কলার দাম দেখেছেন? এদেশে আসার পর থেকে কলা খেতে আমার আর ভালো লাগে না, এত দাম আমার মাথায় হাত পড়ে যায়। একটা কলার 20 টাকা 25 টাকা দাম, মানে 1 ইউরোতে 3টে কি 4টে কলা পাওয়া যায়। 1 ইউরো মানে 90 টাকা 95 টাকা এখন চলছে, বুঝতে পারছেন? রসুনের দাম দেখুন, 1 কেজি রসুনের দাম 1100 টাকা মতো, আর পেঁয়াজের দাম 350 টাকা মোটামুটি 1 কিলো। 2-3 রকম টাইপের পেঁয়াজ আছে। গাজর নিচ্ছে 150 টাকা কিলো, আর বিট নিচ্ছে 450 টাকা মতো কিলো। এই বেগুনি সাদা সবজিটা কি সেটা চিনতেও পারছি না। টমেটোগুলো মোটামুটি ওই 400 টাকা মতো কিলো ছিল। এক জাতের টমেটো, এখানে কিন্তু বহু জাতের টমেটো কিনতে পাওয়া যায়। বেগুন নিচ্ছে, এটাও কিন্তু 450 টাকার কাছাকাছি কিলো। কত যে স্ট্রবেরি বিক্রি হচ্ছে, স্ট্রবেরি আমিও 1 প্যাকেট কিনে নিয়েছিলাম, এখন আর দামটা মনে করতে পারছি না। এগুলো কিন্তু শশাগুলো আমাদের ওখানকার শশার প্রায় ডবল সাইজের। 1 পিস শশা কিন্তু 180 টাকা, প্রায় বেজায় মূল্যের। 2 ইউরো দিয়ে মাত্র 1খানা শশা কিনতে পারবেন। দাম কিন্তু জিনিসের বেজায় বেশি। এরপরে আমি মুরগির দোকানে চলে এলাম। এখানে কাটিয়ে মুরগি কিনতে পাওয়া যায়, ওদেরকে বললে ওরা ছোট ছোট পিস করে কেটে দেয়। কিন্তু ভাষাটা যেহেতু ঠিক করে বলতে পারি না, তাই অঙ্গভঙ্গি করে বা কোনো কাস্টমারকে জিজ্ঞেস করে রিকোয়েস্ট করতে হয় যে প্লিজ ওদেরকে বলুন যে আমি এইটা সাইজের, ছোট সাইজের মুরগি কাটিয়ে নিতে চাইছি। স্কিন কিন্তু ওরা কেটে ফেলে দেবে না, স্কিনটা লাগানো অবস্থাতেই চিকেনটাকে টুকরো করে দেবে। ঘরে এসে আমাকে আবার স্কিনগুলো ছাড়িয়ে নিতে হয়। এখানে হরেক রকম চিজ কিন্তু সব জায়গায় বিক্রি হয়, আর এটা যেহেতু লোকাল মার্কেট, তাই চিজ তো আপনি পাবেন হাটের মতো আর কি, কিছুটা বুঝতে পেরেছেন? বিভিন্ন গ্রাম থেকে লোক খাবার নিয়ে এসে বসে, আর হাট যেহেতু, তাই এখানে অথেন্টিক ভালো খাবার পাওয়া যায়, একদম ফ্রেশ। চিজ দেখেছেন কত রকম? এই চিজের মাঝখানে যে নীল নীল ছোপ দেখছেন, এই চিজগুলোকে ব্লু চিজ বলে। আর ওই নীল বস্তুগুলো অ্যাকচুয়ালি কিন্তু এক ধরনের ছত্রাক। খেতে কিন্তু বিরাট গন্ধ হয়, এদের বিরাট পছন্দ, ওই গন্ধটাকেই এরা পছন্দ করে। আমার যেমন মাছের গন্ধ পছন্দ, এরা অনেক সময় অনেকে নাক ছিটকায় দেখেছি, এদের তেমনি দেখেছি ব্লু চিজের ওই ফাঙ্গাসের গন্ধ পছন্দ। আমি আবার ওটা শুকলেই কেমন যেন আমার বিরক্তি লাগে। জানি না আপনাদের কীরকম লাগবে, কিন্তু আমার খুব কেমন জানি বোটকা গন্ধ লাগে।
এক একজনের এক এক রকম, যার ছোটোবেলা থেকে যার যেমন খাবার খেয়ে অভ্যাস হবে আর কি। এরপরে দেখি এই ভদ্রলোক, ইনি দিল্লি থেকে এসেছেন, হিন্দিতে কথা বলতে পারেন, উনি বিক্রি করেন ইন্ডিয়ান পুলে টিক্কা। পুলে মানে চিকেন, বা ইন্ডিয়ান বিফ টিক্কা, মানে বিফ মানে তো জানেন গরু। তো আমি একটা পুলে টিক্কা কিনে নিলাম। পুলে কথাটা পোলট্রি কথার মনে রাখলে মনে করে রাখতে পারবেন যে পুলে মানে চিকেন। পোলট্রিতে যেমন চিকেন পাওয়া যায়, আমি এভাবেই মনে রাখি যে পুলে বিক্রি হচ্ছে মানে চিকেন বিক্রি হচ্ছে। তো আমি চিকেন টিক্কা রোল র্যাপ করিয়ে নিয়েছি। আজকে আমার আবার সারার সাথে দেখা করার কথা। এই যে দেখুন, সারা এসে গেছে বাজারে। ওর আবার আজকে একটু শরীরটা সকালবেলা খারাপ ছিল, ওই বলেছিল বাজারে আসবে নাকি, তো আমি আবার এলাম ওর সাথে দেখা করবো বলে। আর আসার পরে ও বলছে ওর নাকি সকালবেলা শরীরটা একটু খারাপ হয়েছিল, তারপরেও চলে এসেছে। দিয়ে ও শুধু পেয়ারা কিনছে, না পেয়ারা না, আপেল। আপেল আর পেয়ারা আর কোথায় পাবেন বলুন, এখানে তো পেয়ারা কিনতেই পাওয়া যায় না, শুধুই আপেল কিনলো দেখলাম। ও আবার ভেজিটেবল খেতে ভালোবাসে, মাছ মাংস খুব একটা পছন্দ করে না। কি অদ্ভুত! আগে বিদেশে আসার আগে ভাবতাম বিদেশিরা সবাই বোধহয় সব রকম মাংসই খায়, আর এখানে এসে দেখছি বহু বিদেশি অ্যাকচুয়ালি ভেগান হয়ে গেছে। বিশেষ করে আমার বন্ধুগুলো, সারা বলুন, থিও বলুন। থিও তো একেবারেই ভেজিটেরিয়ান, পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছে, তবে ডিমটা খায়, কিন্তু মাছ মাংস একেবারেই ছোঁবে না। আর সারা, ও পারতপক্ষে খাইই না, খেলে হয়তো একটুখানি চিকেনের টুকরো খেতে পারে, কিন্তু মাছ তো কখনোই মুখে দিতে দেখি না, একেবারেই পছন্দ করে না মাছ মাংস। যত রাজ্যে সবজি খেতে ভালোবাসে। কিরাম অদ্ভুত না? বিদেশে আসার আগে কত কিছুই জানতাম, অনেক কিছুই দেখি ঠিক, আবার অনেক কিছুই দেখি একেবারে ভুল জানতাম। আমরা অনেক কিছু শুনে শুনে কল্পনা করি একরকম, কিন্তু আসার পরে দেখতে পাওয়া যায় মানুষগুলো পুরোটা তেমন নয়, কিছুটা আবার অন্যরকমও আছে। আর তার সাথে সাথে নিজের দেশ সম্বন্ধে ওদেরকে বর্ণনা করতে করতে নিজের দেশ সম্বন্ধে কত কিছু যে নতুন করে আবিষ্কার করছি। এই ধরুন আজকে যেদিন ভিডিওটা এডিট করছি সেদিন 15ই এপ্রিল, মানে নববর্ষের দিন। তো ওদেরকে বলছিলাম যে আজকে আমাদের নববর্ষ। বলতে গিয়ে আমি জোগাড় করলাম খুঁজে খুঁজে অনেক তথ্য, আর জানতে পারলাম যে আমাদের ইন্ডিয়াতেই 6 রকমের বছর পালন করা হয়। আমরা যেমন বেঙ্গলি ক্যালেন্ডার ফলো করি, তেমনি অন্যান্য প্রদেশে অন্যান্য টাইমে নববর্ষ পালন করা হয়। এরা কিন্তু বেশ অবাক হয়ে যায়, এরা সবাই তো ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টাব্দ বলে যেটা আমরা বলি সেটাকেই ফলো করে, এক ধরনেরই ক্যালেন্ডার। কিন্তু আমাদের এক ভারতেই যে এত রকমের ক্যালেন্ডার আছে, ওরা শুনে অবাক হয়। আসলে ইউরোপের প্রত্যেকটা দেশই ছোট ছোট, আর খুবই এক একটা এথনিক গ্রুপকে বেস করে এক একটা দেশ গড়ে উঠেছে। আর সেখানে আমাদের ভারত বিশাল বড় একটা দেশ, তার যেমন জীব বৈচিত্র্য, তেমন মানুষের ভাষা বৈচিত্র্য, আর তেমনই প্রকৃতিগতভাবে বৈচিত্র্য। আমাদের বাজার করা হয়ে যাওয়ার পরে সারা বলল চলো তোমাকে একটু কফি খাওয়াই। তো আমি বললাম তাহলে কফি না, আমাকে চকলেট মিল্ক বরং খাওয়াও। আসলে আমি ভারত থেকে আসার সময় ওদের জন্য টুকটাক গিফট নিয়ে আসি প্রতিবার, আর সেইটাই ওরা কিন্তু একটা কিছু পেলে সেটা রিটার্নেও কিছু না কিছু দিতে চায় দেখেছি। তো সারা বলছে তোমাকে আমি আজকে চকলেট মিল্কটা আমি খাওয়াবো। তাহলে ঠিক আছে, তাহলে তুমি খাওয়াও। আবার একটা জিনিস দেখে এত ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ওকে বলেছিলাম ইন্ডিয়া থেকে আসার সময় লিভার টেস্ট করা হয়েছিল আমার, আর লিভারে সব কিছু ফাংশন আমার নর্মালি ছিল, শুধু SGOT বলে একটা এনজাইমের লেভেল একটুখানি বেশি ছিল। সেটা মানে ডেঞ্জারাস কিছু না, জাস্ট নর্মাল লেভেলটারই একদম বর্ডার লাইনে ছিল। তো আমি ওকে বলেছিলাম যে জানো তো আমি টেস্ট করেছি, আমার লিভার এনজাইম এরকম হয়েছে। ও আবার নিউট্রিশন নিয়ে প্রচুর পড়াশোনা করছে এবং করেওছে, এবং ভালোবাসে আলোচনা করতে। ও সাথে সাথে বলছে দাঁড়াও আমি তোমার জন্য একটা কিছু পড়াশোনা করে তোমার জন্য কিউরেট করে আনবো একটা ডায়েট প্ল্যান। তো ও যে সত্যি এত কিছু চাপের মধ্যেও এটা করবে আমি ভাবতেই পারিনি। দেখুন ল্যাপটপ নিয়ে এসেছে, লিখেছে সাজেশন ফর ঋতু, ঋতু মানে আমার নাম, তার সাথে আবার লাভ সাইন দিয়েছে, আর তার সাথে কতগুলো স্লাইড বানিয়েছে, সকাল বিকাল রাত কখন কোনটা খাবার খাওয়া উচিত, কোনটা উচিত নয়, কোনটা বাদ দেব, কতটা হাঁটা উচিত, সমস্ত ডিটেল জোগাড় করে লিখে সুন্দর করে স্লাইডস বানিয়ে আমার জন্য এনেছে। এরকম একজন বিদেশি এরকম একটা এফোর্ট নিয়ে আমার জন্য কিছু বানিয়েছে, ভেবেই না মুগ্ধ হয়ে গেছি, ভীষণ খুশি হয়ে গেছি। কেউ কিছু যদি এফোর্ট দিয়ে মানুষের জন্য করে তখন কি ভালো লাগে, তাই না বলুন? এইগুলো হলো ব্রিটানির বাড়ি, টিম্বার উডের তৈরি বাড়িগুলো এখানকার ঐতিহ্য। এখান শহর কিন্তু সেই প্রায় 2000 বছর আগে থেকেই গড়তে শুরু করেছে। 2000 বছর, ভাবতে পারছেন? যীশুখ্রিস্টের জন্মের আগে থেকেই এই অঞ্চলে শহর গড়ে উঠেছিল।
তাই এই রেন শহর খুবই প্রাচীন। আমাদের আশপাশে ইন্ডিয়ান যে সিটিগুলো আছে সেই সমস্ত শহরগুলোর থেকে কিন্তু যথেষ্টই পুরনো। মানে আমাদের আশপাশে বলতে চাইছি বাংলায় আমাদের যে শহরগুলো আছে, যেমন ধরুন কলকাতা শহরের আর কত বছরই বা বয়স বলুন না, 200-300 বছর বয়স। সেখানে এই শহরটার বয়স প্রায় 2000 বছর। সামনে একটা নদী আছে, এই নদীটার নাম হলো ভিলেন নদী, ভিলা নাকি একটা এরা বলে, এন অবধি উচ্চারণটা মনে হয় করে না। যাই হোক, তো এই ভিলেন নদীটা একেবারেই সরু, টিম করছে। কীভাবে যে ওইটাকে নদী বলবো বুঝে উঠতে পারি না, কেমন যেন নালা নালা ভাব। তবে প্যারিসের যে সেন নদীটা আছে সেটাও তো আপনাদের দেখিয়েছি, সেটাও খুব ছোট। আর এই ভিলেন নদী এটাও খুব পাতলা রোগা নালার মতো, কিন্তু নদীটা থাকার জন্য বেশ সুন্দর হাওয়া দেয় ওই রাস্তাটা দিয়ে হাঁটলে। ব্রিটানির এই পুরনো বাড়িগুলো যে কিভাবে আজও দাঁড়িয়ে আছে দেখে অবাক লাগে। তবে ইউরোপের একটা ব্যাপার হলো এখানে মানুষ কোনো কিছুই নষ্ট যেন করে না। একটা পুরনো বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করার প্রচেষ্টাটা কিছুটা বা কমই। ভিলেন নদীর তীরে কিছুটা দাঁড়িয়ে ছবি তুললাম আর হাওয়া খেলাম। এরপরে ঘরে ফিরে এসে সন্ধ্যাবেলা রান্নাটা চাপিয়ে দিলাম। রাত্রিবেলা কিছু তো খেতে হবে। দুপুরবেলা মোটামুটি রোল খেয়ে পেটটা প্রায় ভরে গেছে, আর একটুখানি ভাত খেলেই চলে। তো তাড়াহুড়ো করে যেটা চাপালাম সেটা হলো, আমার কাছে সুশি রাইস অনেক দিন ধরে এক্সট্রা পড়েছিল, ওই পার্লের মতো যে রাইসগুলো হয়, ছোট ছোট গোল গোল দানাগুলো। তো ভাবলাম সেটাই মুসুর ডাল দিয়ে একসাথে সিদ্ধ চাপিয়ে দিই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর একটু ডাল থাকলে ওই ভাতের মধ্যে একটু প্রোটিনও হলো, পুরোপুরি কার্বোহাইড্রেট পুরোটা হলো না। তবে হ্যাঁ, ডালের মধ্যে বেশিটাই আছে, কিন্তু সেই আপনার কার্বোহাইড্রেটই, অল্প সামান্য হয়তো মুসুর ডালে প্রোটিন আছে। তো যাই হোক, ভাতের সাথে মেশালে একটু প্রোটিনটাও যাবে আর ভাতের পরিমাণটাও কম খাওয়া হবে। এইভাবে দুটো একসাথে মিশিয়ে চাপিয়ে দিলাম। এসেই এক গাদা বাসন প্রথমে মেজে নিয়েছি। ছোটবেলা থেকে কখনো ভাবিনি যে বাসন মাজাটাও একটা কাজ হতে পারে। চিরকাল তো বাবা মাই ধরুন বাসন মেজেছে, তার আগে ছোটোবেলায় দেখেছি হয়তো ঠাকুমা বাসন মেজেছে, বা কাজের মাসি ছিল এক সময়, তো তিনি বাসন মেজেছেন। কখনো নিজে বাসন মেজে মানে মাজতে হবে ভাবিনি। আর এখন দেখুন থরে থরে প্রতিদিন বাসনই মেজে চলেছি। যত মাজি ততই যেন আরও এক পশলা বাসন বেরিয়ে পড়ে, কিছুতেই যেন মাজা শেষ আর হয় না। মাইক্রোওয়েভ ওভেনটা ঘরেতে একটা তাক উপরে রাখা, তো ওই জায়গাটা ঠিক দেখতে পাই না। হাতটা উপরে তুলে মাইক্রোওয়েভ ওভেনটাকে সেট করতে হয় প্রথমে। তাই খটখট করতে করতে নিচের যে ইয়েটা আছে না, ওইটা কাঁচের থালাটা আছে, ওটাকে সেট করে নিলাম। তারপরে কোনো রকমে হ্যাচর প্যাচর করতে করতে মুসুর ডাল আর চাল সিদ্ধ চাপিয়ে দিলাম। আমার রান্না ওই হচপচ হিজিবিজি রান্না, যা পারলাম এটার সাথে ওটা মিশিয়ে তাড়াতাড়ি করে কি করে রান্না করা যায় সেই ব্যবস্থাটাই করা। এইবার দেখছি ফ্রিজ খুলে একটা ব্রকলি পড়ে আছে। এবার সমস্যা হলো, ব্রকলি যদি বেশিক্ষণ ফেলে রাখি তাহলে আবার হলুদ হয়ে যাবে, তার আগেই ওটাকে খেয়ে ফেলতে হবে। আর দেখলেন তো যেমন জিনিসের দাম, এই ব্রকলিটার দাম নিয়েছিল প্রায় 100 টাকায় একটা ব্রকলি। তো সেটাকে নষ্ট হয়ে গেলে মনটা খারাপ হবে, তার থেকে কেটে কুটে কোনো রকমে খেয়ে নিতে পারলে সব থেকে ভালো। আর ব্রকলি খাওয়াটাও শরীরের জন্য ভালো, ফাইবারও আছে, কাজে এটাকে না খেলে তখন মনটা খারাপ হবে। আমি কিন্তু একা থাকলেও সহজ রান্না করলেও চেষ্টা করি একটু না একটু সবজি পেটে দেওয়ার, নাহলে এমনি মাথার চুল যে হারে উঠে যাচ্ছে, আরও মনে হয় সব উঠে যাবে কোনো মিনারেলস যদি না বডিতে যায়। আর একটা সমস্যা হলো, একা একা বিদেশে থাকার জন্য এখানে যেহেতু সূর্যের আলোর অভাব বা খাওয়া দাওয়ার ঠিক পরিমাণে হয় না বলে ভিটামিনের কিন্তু বেশ অভাব হয়ে যায়। তাই আপনারা যদি বিদেশে থাকেন বা থাকবেন প্ল্যান করেন, সবসময় কিন্তু টেস্ট করাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন যেমন আমাকে ডাক্তার বহু ভিটামিন একসাথে খেতে দিয়েছে, মাল্টিভিটামিন ট্যাবলেট, তার সাথে ভিটামিন ডি তো মাস্ট, কারণ ভিটামিন ডি কমে গেছে, প্লাস চুলও উঠতে শুরু করেছে অনেক। আবার এখানে অনেক জায়গায় হার্ড ওয়াটারও আছে, সে কারণেও চুলে একটা প্রভাব পড়তে পারে। আর সূর্যের আলো তো চোখেই দেখতে পাইনি কত মাস হয়ে গেছে, সেটাও একটা প্রভাব ফেলে। আমরা ধরুন একটা পরিবেশ থেকে বড় হয়েছি, সেখান থেকে হট করে বিদেশে এসে সব কিছু স্যুট যে হয়ে যাবে নাও হতে পারে। কিন্তু আবার অন্যদিকে আমার অ্যালার্জির একটা টেন্ডেন্সি থাকে, যেটা ইন্ডিয়াতে গেলেই হাঁচি কাশি হয়, এখানে এসে একেবারে বন্ধ হয়ে গেছে। নজর দেব না, কিন্তু হাঁচি কাশি খুবই কম হয় বলতে গেলে। সেটার কিন্তু একটা কারণ হলো এখানকার ওয়েদারটা অন্যরকম। তবে গত বছর কিন্তু আমার কাশি আরও বেশি হচ্ছিল, এই বছর আরও কম হচ্ছে, কারণ ওই ট্যাবলেটগুলো মনে হয় খেতে শুরু করেছি বলেই ঠিক হয়েছে।
নজর দেব না, ঠিক হলেই ভালো বাবা। একা একা থাকা আর কিছু সমস্যা এদিক থেকে ওদিক হলে বহুত ঝামেলা, বুঝেছেন তো। দেখছেন আমার কারিগরি, কাঁচি দিয়ে পটাপট ব্রকলি কেটে ফেললাম। আর এরকম স্টাইলে ব্রকলি কাটাটা কিন্তু আমি নিজেই আবিষ্কার করেছি। ঠিক বা ভুল জানি না, কিন্তু এটাতেই আমার সুবিধা হয়। কাঁচি দিয়ে ফটাফট ব্রকলি কেটে ফেলছি, কিন্তু উপরের ফুলটা কাটি না। ফুলটা টেনে টেনে ছাড়িয়ে নিই, নাহলে মনে হয় ফুলটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য এরমভাবেই আমি কাটি ব্রকলি। যাই হোক, আমার কীর্তি হয়ে গেছে, ব্রকলি কাটা শেষ। এবার এটাকে সিদ্ধ করে নেব, মানে ওই হালকা তেলে একটু আর কি ভেজেই নেব। খুবই সামান্য তেল, প্রায় সিদ্ধরই মতো, কিন্তু অ্যাকচুয়ালি সটে করে নেব। এবার সামন মাছটা যেটা কিনে এনেছি সেটাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এটাও কিন্তু আমি কাঁচি দিয়েই কাটি, কাঁচি দিয়ে দেখেছি হুড় করে কাটা হয়ে যায়। এরপর খুব অল্প অলিভ অয়েল দিয়ে সেটার উপরেই চাপিয়ে দিলাম সম্পূর্ণ ব্রকলিটা চাপানোর পরেই কিন্তু সাথে সাথে আমি ঢাকনা চাপা দিয়ে দিই, কারণ ব্রকলির নিজস্ব যে জলটা আছে না, সেই জলটাতেই ব্রকলিটা সিদ্ধ হবে। ঢাকনাটা একটু ফাঁক করে নুন আর গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো এই গোলমরিচটার সাথে না রসুন গুঁড়ো মেশানো আছে, এই জন্য এই গোলমরিচটা খুব ভালো লাগে আমার খেতে। রসুন গুঁড়ো প্লাস গোলমরিচ একসাথে, তাতে একটু খাবারের সাথে সাথে স্বাদও এসে যায়, আর কোনো মশলা না দিলেও। এরপরে এই ব্রকলিটাকে একটুখানি জাস্ট ঢাকনাটা তুলেই মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে বেশিক্ষণ লাগবে না, 4 থেকে 5 মিনিট আপনি যদি রেখে দেন, ব্যাস তাতেই কিন্তু ব্রকলি আপনার রেডি হয়ে যাবে। একবারে নরম হয়ে গেলেও খেতে ভালো লাগে না। যখন দেখবেন ব্রকলির রঙটা খুব ঘন সবুজ হয়ে যাচ্ছে, তখনই জানবেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঘন সবুজ থেকে আর একটু বেশিক্ষণ রেখে দিলেই ওটা আবার হলুদ হয়ে যাবে, আর সাথে সাথেই আর খেতে কিন্তু অতটা ভালো লাগে না। একটু কচকচে যদি ভাব থাকে তাহলে দেখবেন সব থেকে ব্রকলি খেতে বেশি ভালো লাগে। মানে আমার এটাই হয়, আপনাদের কীরকম হয় সেটা জানি না, আমারটা যেটা পছন্দ আমি সেরকমভাবেই বানাই। তো হয়ে গেল আমার একটা পদ রান্না শেষ, ব্রকলি ভাজা রেডি। যারা আমার ভিডিও অনেকদিন থেকে দেখছেন তারা তো জানেনই যে আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি। তো মাছ আমার কখনোই বাদ যাবে না, আর উইকেন্ড যেহেতু মাছ তো আমি বাদ দেবই না। তো সকালবেলায় চিকেন তো কিনে এনেছিলাম, চিকেনের ঝোলটাও বানিয়ে রাখবো, কিন্তু তার সাথে মাছ ভাজাও করছি। ভাবছি মাছটাও 1-2 পিস ভেজে খাই, আর অনেকগুলো পিসই করছি, বাকি পিসগুলো ফ্রিজে রেখে দেবো। আর তার সাথে চিকেনটাও বানিয়ে রাখবো, কারণ সারা সপ্তাহ ধরে খাওয়া তো। তবে হ্যাঁ, এখন আর একদিন রান্না করে সারা সপ্তাহ খাই না, কিন্তু উইকেন্ডে রান্না করে মোটামুটি সোম, মঙ্গল, বুধ এই 3 দিন তো ওই রান্নাটাই খাই। তারপর আবার বৃহস্পতিবার রান্না করার কথা ভাবি। 2-3 দিন ওই রান্নাটাই যদি চলে যায়, তাহলে আর ল্যাব থেকে ফিরে রান্না করার টেনশন থাকে না। যদিও জানি বাসি খাওয়াটা উচিত নয়, কিন্তু মাঝে মাঝে এখন যেহেতু বিশেষ করে কাজের প্রচণ্ড চাপ, এখন এছাড়া আমাকে বাইরে থেকেই খাবার কিনে খেতে হবে, আর উপায় নেই। এবার একটা অদ্ভুত জিনিস, এটা হলো আমার কাছে না একটু মোজ্জারেলা চিজ ছিল। আমি খুব মোজ্জারেলা চিজ খেতে ভালোবাসি। এবার সেটা দেখছি পুরনো হয়ে যাচ্ছে, পুরনো হয়ে গেলে ওটা নষ্ট হয়ে গন্ধ ছেড়ে দেবে। তো সেই কারণে ওই চিজটাকে বের করলাম, সামান্য একটু বাটার দিলাম, আর আমার কাছে কিছুটা না কর্ন ছিল। তো এই সুইট কর্ন, সেটাকে ওটার সাথে মিশিয়ে আপনি যদি মাইক্রোওয়েভ ওভেনে মোটামুটি 2 থেকে 3 মিনিট নাড়িয়ে দেন, এত মুখরোচক একটা খাবার হয় না। শরীরের জন্য কতটা হেলদি জানি না, কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। তো এইটা আমি বানিয়ে রাখছি, এটা আবার বিকালবেলায় খেয়ে নেব। মানে বিকেলবেলার খাবার হিসাবেই এটাকে বানিয়ে রাখছি, স্ন্যাক্স টাইপের। তখন বিকেলে মনে হয় খুচখাচ এটা খাই ওটা খাই, তাই এই জিনিসটা যখন এগুলো আছেই পড়ে, সবগুলোই ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার কথা সামনেই, তো সেটাকেই বানিয়ে রাখছি। মশলা বলতে ওই আবার সেই গোলমরিচ আর রসুনের গুঁড়ো, আর তার সাথে সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। যদি আমার কাছে চাট মশলা থাকতো তাহলে সেটা দিলেও মনে হচ্ছে খেতে ভালোই হতো, কি জানি সেটা ছিল না যখন, আর ওটা নিয়ে ভেবে লাভ নেই। এবার সবগুলোকে ভালো করে ঘাঁটিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে মাইক্রোওয়েভ ওভেনে মোটামুটি 3 মিনিট মতো ঘুরিয়ে নেব, ব্যাস। তাহলেই আমার বিকালবেলা স্ন্যাক্স রেডি হয়ে যাবে। এই দেখুন কীরকম হয়েছে, এটা এত টেস্টি খেতে হয় না এটা, মানে পিৎজার নিচের ব্রেডটা ছাড়া পিৎজার টপিংয়ের মতোই খেতে লাগে আমার। ভীষণ টেস্টি লাগে, ফটাফট হয়েও যায়, আর খেতেও খুব টেস্টি। তবে হ্যাঁ, এতটা আমি একদিনে খাবো না, 2-3 দিনে ভাগ করে অল্প অল্প করে খাবো, কারণ অনেকটা চিজ আছে তো অতটা খাওয়া মনে হয় উচিত হবে না। তার সাথে 1 গাদা মাছও ভেজে রেখেছি, আর সাথে সাথে আমার ব্রকলি ভাজা আর ভাত আর মুসুর ডালও রেডি। এরপর যেটা রাত্রে বানাবো সেটা হলো চিকেনের ঝোল। এই যে
এরকম টাইপের কিছু একটা দেখতে চিকেনের ঝোলটা হয়েছিল। যত রাজ্যের ছিবড়া পিসগুলোই দেখছেন আমি বেছে বেছে দোকান থেকে নিয়ে এসেছি। মুরগিটাকে কাটিয়েও নিলাম, কিন্তু তাও ছিবড়া পিসই গুচ্ছের খানেক দিয়ে দিয়েছে। আমার মোটে পছন্দ না এই ছিবড়ে পিসগুলো, কিন্তু ওগুলোই সব থেকে বেশি হেলদি। এই করতে করতেই কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে আর খেয়াল করিনি। যখন 9টা বাজে তখন বারান্দায় এসে দেখছি তখন সবে সূর্য ডুবছে। এখন মোটামুটি সূর্য ডুবতে ডুবতে রাত্রি 9টা হয়ে যাচ্ছে, আর বাইরেটা এরকম সুন্দর লাগছিল। হ্যাঁ, তো যেটা বলবো বলে ঠিক করেছিলাম সেটা এবার আপনাদেরকে বলি। সেটা হলো যে একটা কালকেই হঠাৎ করে একটা রিপোর্ট পড়লাম, একজন শেয়ার করেছিল, মানে আমার বন্ধু যে পিএইচডি করতো আমার সাথে একই ল্যাবে। তো সেখান থেকেই জানতে পারলাম যে হঠাৎ করে বহু বহু হাজার বছর আগে অবলুপ্ত হয়ে যাওয়া নেকড়ের একটা স্পিসিসকে আবার এক্সটিংশন মানে অবলুপ্ত হয়ে গেছিলো, কিন্তু সেগুলোকে আবার হঠাৎ করে বৈজ্ঞানিকেরা এমন কিছু গবেষণা করেছে যাতে আবার তাদেরকে বাঁচিয়ে তোলা গেছে। হলো কিছু কিছু জিনিস আমার অনেক অনেক কোয়েশ্চেন আছে কীভাবে সত্যিকারের সম্ভব কিনা, কিন্তু যেটা হয়েছে আপনাদেরকে বলি। সেটা হলো আজ থেকে 13,000 বছর আগে অবলুপ্ত হয়ে গিয়েছিল একটি প্রাণী যার নাম হলো ডায়ার উলফ, মানে এক ধরনের নেকড়ের প্রজাতি। তো সেই 13,000 বছর আগে মৃতদেহ যেটা পাওয়া গেছে সেখান থেকে ডিএনএকে বের করে সেই ডিএনএর সাথে এখনকার নেকড়েদের ডিএনএ মিলিয়ে দেখা হয়েছে। দেখা গেছে খুব অল্পই চেঞ্জ আছে, বেশি কিছু না। মানে সেই অল্প একটুখানি যে জায়গা, সেই জায়গাটাকে CRISPR-Cas9 জিনোম এডিটিং টুলের সাহায্যে রিপ্লেস করে দেওয়া গেছে, করে এখন বাচ্চা জন্মগ্রহণ করেছে, যেটা কিনা সেই 13,000-12,000 বছর আগে অবলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডায়ার উলফ তার বাচ্চা। কি অদ্ভুত জিনিস! এরকম যদি সত্যি করা যায়, যে সমস্ত প্রাণীরা অবলুপ্ত হয়ে গেছে তাদেরকে যদি আবার ফিরিয়ে আনা যায়, সেই আমার সে অদ্ভুত লাগছে, মনে হচ্ছে কোনো হলিউডের সিনেমা দেখছি যেখানে এই ধরনের জিনিসগুলো দেখায় না, ডাইনোসর ফিরে এসছে এই সব টাইপের, গডজিলা ওইরকম টাইপের সিনেমা দেখছি মনে হচ্ছে। কিন্তু আপনারা খবরটা দেখতে পারেন, একটা ইউএস কোম্পানি করেছে। তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি যে সত্যি এত হাজার বছর আগেকার কোনো প্রাণীকে, মানে 10-12 হাজার, মানে যদি আমাদের হিউম্যান ইভলিউশন টাইম স্কেলে বলি, সেই সময় মানুষ সবে প্রথম চাষ করতে শিখছে। ভাবতে পারছেন, চাষবাস করতে তখন শিখছে, তার আগেও অবধি মানুষ কিন্তু হান্টার গ্যাদারার ছিল। এখন আবার সেই সেম কোম্পানিটা ম্যামথকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ম্যামথ মানে সেই হাতি ছিল না, আইস এজ যদি সিনেমা দেখে থাকেন বা আপনাদের বাচ্চারা কেউ দেখেন, আইস এজে সেই হাতি ছিল না যেখানে প্রচুর লোম বড় বড় হাতি আর কি, সেই সময়কার তুষার যুগের হাতি, সেই ম্যামথকেও ফিরিয়ে আনার চেষ্টা করছে। প্রচুর লোক প্রচুর কনসার্ন এই নিয়ে, যে কেউ কেউ বলছে না এটা করা উচিত হচ্ছে না, এখনকার জীব বৈচিত্র্যের জন্য এটা খুব বাজে হচ্ছে, কেউ বলছেন খুব ভালো। কিন্তু যদি শুধু বৈজ্ঞানিক ভাবে আমি যদি ভাবি, তাহলে এটা একটা মিরাকেল, তাই না? একটা যুগান্তকারী আবিষ্কার যে এরকম কোনো পুরনো প্রাণীকে ফিরিয়ে আনা যাচ্ছে, তাও আবার জিনোম এডিটিং টুল CRISPR-Cas9 ইউজ করে। তো CRISPR ইউজ করে আমার যে বন্ধুটা আছে না, সারা, মাঝে মাঝে দেখার ভিডিওতে ইতালি থেকে এসছে, ও কিন্তু CRISPR-Cas9 ইউজ করে। আর ও গত 1 বছর ধরে একটা ছোটো পোকা যেগুলো নিয়ে আমরা কাজ করি, অ্যাফিডের একটা ও মডিফিকেশান করার চেষ্টা করছিল, আর সেটাতে ও সাকসেসফুল হয়েছে। ও 2023-এর ডিসেম্বরে শুরু করেছে, 2024-এর ডিসেম্বরে ফাইনালি ও সাকসেসফুল হয়েছে। তো সে কারণে আমাদের ল্যাবের জন্য আরও আমরা খুব খুশি যে যেহেতু এরা এত কাজ থেকে আমি দেখছি করতে CRISPR কীভাবে হচ্ছে, প্রত্যেকটা দিন কীভাবে যায়, খুব টেনশানে যায়, তাও একটা ছোট চেঞ্জ। তো সারা যেটা করেছে সেটা অনলি একটা ছোট একটা জিনের চেঞ্জ, আর একটা স্পিসিস থেকে আর একটা স্পিসিস, পুরো আলাদা স্পিসিস তৈরি করতে গেলে অনেক চেঞ্জ হবে। মানে হতে পারে যে পুরো জিনোম দুটোই সেম, দুটো স্পিসিসের, কিন্তু 1% হয়তো আলাদা, কি আরও কম আলাদা, কিন্তু সেইটুকু মানে অনেকগুলো জায়গাকে চেঞ্জ করতে হবে। তো এত কিছু চেঞ্জ করতে পারা বিরাট বিরাট বড় ব্যাপার। এটা ভেবে আনন্দ পেয়ে গেছি যেহেতু আমরা এত মলিকুলার বায়োলজির কাজ করি। মলিকুলার বায়োলজি এখন কোথায় এগিয়ে গেছে, মানুষের নলেজ, জেনেটিক্সের নলেজ, মলিকুলার বায়োলজির নলেজ অনেক অনেক পরিণত হচ্ছে যত সময় যাচ্ছে। মাত্র আজকে থেকে দেখতে গেলে 50-70 বছর মতো আগেই মনে হয় প্রথম ডিসকভার হয় ডিএনএ স্ট্রাকচার। দেখতে হবে আমাকে, ওয়াটসন ক্রিকের যে স্ট্রাকচার আছে না ডিএনএ, কত 100 বছর তো হয়নি, দেখতে হবে এক্স্যাক্টলি কত সালে, আমি লিখে দেবো সেই সালটাও। কিন্তু তার মধ্যে আমরা এখন
সেই তখন জানতাম না 100 বছর আগে যে ডিএনএটা কী জিনিস, আর আজকে সেটা জেনে সেটাকে পড়ে সেটাকে এডিট করে আর একটা স্পিসিস তৈরি করা সম্ভব হচ্ছে। অদ্ভুত লাগছে, সেই জাদুর মতো লাগছে, জাদুকর জাদু করে দিয়েছে, হঠাৎ করে গ্রে উলফ ডায়ার উলফ হয়ে গিয়েছে। আপনারা যারা গেম অফ থ্রোনস দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন, আমি গেম অফ থ্রোনস দেখিনি, কিন্তু অনেকেই বলছে যে ও ডায়ার উলফ ওইখান থেকে আমি জানি, বাট আমি দেখিনি তাই আমি জানি না। আমি জাস্ট এই রিপোর্টটা পড়েই জানতে পারলাম যে একদম খুব সুন্দর দেখতে সাদা রঙের উলফগুলো হতো, দেখতে অনেকটা হাস্কি কুকুরগুলো হয় না সেরামই, শুধু পুরোপুরি সাদা রঙের। তো 3টে বাচ্চা টোটাল এখন জন্মেছে, 23 সালে জন্মেছে 2টো বাচ্চা, না 24 সালে 2টো বাচ্চা জন্মেছে, 2টোই ছেলে ছিল, আর 25 সালে বলছে আরেকটা বাচ্চা জন্মেছে যেটা একটা মেয়ে। তো মেয়েটা বড় হলে, ছেলেগুলো বড় হলে তারপর যদি ওদের বাচ্চা তৈরি হয় তাহলে কাইন্ড অফ স্পিসিসটা রিভাইভ হয়ে গেল, কিন্তু সেটা করে লাভ লোকসান এসব জানি না, শুধু বৈজ্ঞানিকভাবে বিরাট বড় একটা ব্যাপার। আমি যেহেতু নিজের পিএইচডি কাজে বলছিলাম না যে গাছের আমি একটা জিন কেটেছিলাম, কেটে সেই জিনটার মানে এমন একটা গাছ তৈরি করেছিলাম যেখানে একটা জিন কাজ করে না। এটা মানে খুব একটা বড় কিছু কাজ না, যারা এই ধরনের বায়োলজির কাজ করে তারা হামেশাই প্রতিদিন করে থাকে। এখন প্রচুর এই ধরনের জিন কাটাছেড়ার কাজগুলো খুবই কমন হয়ে গেছে, প্রচুর হয়। তো সেরকমই আমি একটা জিন আর কি কেটেছিলাম, সেটা করে সাকসেসফুলি করতে পুরো কাজটা আমার সময় লেগেছিল বছর 2। তো সেটা ছিল জাস্ট একটা জিন। আর সেখানে কতগুলো জিন কাটতে হয়েছে আমি সেটা নিয়ে ভাবছি, যে হতে পারে বেশিরভাগ জিনই হয়তো সেম এই দুটো স্পিসিসের মধ্যে, যেটা এখন বেঁচে আছে আর যেটা গ্রে উলফ ডায়ার উলফ, কিন্তু তাহলেও কতখানি এডিট করতে হয়েছে, কত কাজ করতে হবে, কতজন মিলে একসাথে কাজ করছিল, কত বছর ধরে কাজ করছিল জানি না। আমার প্রচুর প্রশ্ন, তো আমি অবশ্যই খবরটা আরও ডিটেলে জানার চেষ্টা করব, সময় পেতে হবে। এখন সময়ের এত অভাব, আমি আর এগুলো করে পড়ার এক্সট্রা কিছু পড়ার সময় করতে পারছি না ডিটেলে। তবে আমি CRISPR-Cas9 টেকনোলজিটা অল্প হলেও জানি যে এটা কীভাবে আবিষ্কার হয়েছিল। তো ব্যাকটেরিয়া হয় না, ব্যাকটেরিয়াও মরে যায়, ব্যাকটেরিয়াকেও আক্রমণ করার জন্য ওদেরও রোগ হতে পারে, সেখান থেকেই ব্যাকটেরিয়ার ইমিউন সিস্টেমে CRISPR-Cas9 ছিল। তো আপনাদেরকে একটু জেনারেলভাবে বলি, যদি আপনাদের জানতে ইন্টারেস্ট থাকে তাহলে এখন শুনুন, নাহলে ভিডিওটা স্কিপ করে দিন। তো আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বলি যে আমাদের যেমন ব্যাকটেরিয়াল ডিজিজ হয়, ভাইরাল ডিজিজ হয়, দুটো কিন্তু আলাদা জিনিস। ভাইরাল ফিভার যেমন আমরা বলি, কখনো বলি না কি যে সবসময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে বলি, বা অনেক সময় আমরা বলি ফ্লু হয়েছে, ভাইরাল ফিভার হয়েছে। তো ভাইরাস আর ব্যাকটেরিয়া দুটো আলাদা টাইপের জীব, ঠিক আছে। ভাইরাস খুবই ছোট, আবার এই ভাইরাস যেমন মানুষকে অ্যাটাক করছে তেমন সেটা ব্যাকটেরিয়াকেও অ্যাটাক করতে পারে। তো তখন ব্যাকটেরিয়ার রোগ হবে, ওরও ভাইরাল ডিজিজ হবে ব্যাকটেরিয়া। তো এই যে ভাইরাসগুলো ব্যাকটেরিয়াদের যখন অ্যাটাক করে, তো ব্যাকটেরিয়াও তো কিছু না কিছুভাবে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে। তো সেই বাঁচাবার চেষ্টা করার জন্য একটা সিস্টেম ব্যাকটেরিয়ার বডিতে ডেভেলপ করেছে, সেটা হলো এই CRISPR-Cas9 সিস্টেম। তো ভাইরাস কি করে, ভাইরাস তার নিজের জিনটাকে ব্যাকটেরিয়ার জিনের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ব্যাকটেরিয়ার ইমিউন সিস্টেমটা এমনভাবে ডেভেলপ করেছে কাঁচির মতো, সেইটা হলো CRISPR-Cas9 সিস্টেম। সেই কাঁচিটা, CRISPR-Cas9 কাঁচিটা এসে ভাইরাসের যে জিনটা ঢুকিয়ে দিয়েছে ব্যাকটেরিয়ার জিনের মধ্যে, সেইটাকে কেটে দেয়। জিন বলা ভুল হয়, ভাইরাসের জিনোম ব্যাকটেরিয়ার জিনোমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যে জায়গায় ঢুকিয়েছে সেটা কাঁচির মতো করে কেটে ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তো এরকম একটা সিস্টেম ওদের বডিতে ডেভেলপ করেছে, কি অদ্ভুত। তো সেইটাকেই এখন মানুষ পড়াশোনা করে, শিখে, জানতে পেরে, বুঝতে পেরে সেটাকে ব্যবহার করছে, বিভিন্ন কাজে ব্যবহার করছে। গাছে, আমাদের যেমন পোকাতে, তেমনি প্রাণীতে, বিভিন্ন জায়গায় মানুষ ব্যবহার করছে। এটা তো রিসেন্ট ডিসকভার হয়েছে, কয়েক বছর আগেই যে একজন নোবেল পুরস্কার পেলেন, বেশি দিন হয়নি, আমার পিএইচডি করার সময়টাতেই পেয়েছে, খুব একটা সময় হয়নি। আর তার মধ্যেই এখন মানুষ যে কী করছে, ক্রেজি। তো আপনারা যারা ভালোবাসেন তারা তো আরও ডিটেলে পড়াশোনা করতে পারবেন। আমি এখানে অল্প বললাম কারণ জেনারেল অডিয়েন্স সবার হয়তো ভালো লাগবে না। কমেন্টে জানান যে এই ধরনের খবর শুনে আপনার কীরকম লাগছে। প্রচুর ডিবেট অলরেডি শুরু হয়ে গেছে, অনেকে বলছে যে খুব বাজে হচ্ছে, এইসব করা উচিত না, অনেকে বলছে খুব ভালো হচ্ছে, আমাদের বিজ্ঞান এগোচ্ছে। তো আপনি কোন মতে, কোন দিকে মতামত আপনি কমেন্ট করে জানান। তো পরের দিন রবিবার দিন হঠাৎ করে ল্যাবে যেতে হয়েছিল একটা বিশেষ কাজে, আর ল্যাবে গিয়ে যখন জানতে পারলাম ডায়ার উলফের কথাটা, তখন সেই সময় আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করলাম সকলের সাথে। কিছু ভুল ইনফরমেশনও দিয়েছি,
যেমন এখন পরে একটুখানি পড়াশোনা করে দেখতে পেলাম যে সম্পূর্ণভাবে ডায়ারুলফ তৈরি করা সম্ভব হয়নি। এক্সটিনশন বলে ওরা অনেক কিছু অ্যাডভার্টাইজমেন্ট করছে, বাট অ্যাকচুয়াল সত্যটা হলো একটা জেনেটিক্যালি মডিফাইড গ্রে উল তৈরি করা হয়েছে, যেটাতে সিগনিফিকেন্ট কিছু চেঞ্জেস করা হয়েছে। মোট 13টা না 14টা জিনের 20টা পজিশনে চেঞ্জ করা হয়েছে, যেটা অলরেডি একটা বিরাট বড় সিগনিফিকেন্ট ওয়ার্ক। বিশেষ করে আমরা যখন জিন মডিফিকেশন করি, এত বেশি সময় সাপেক্ষ কাজ এগুলো যে যদি 20টা পজিশনে চেঞ্জ করতে হয় সেটা অনেকটাই বড় টাস্ক, বিশাল বড় টাস্ক আমার জন্য। এখন তো মনে হচ্ছে কিভাবে করেছে আরও ডিটেলে জানতে আমি উৎসুক, ঠিক কতদিনের মধ্যে করেছে সেটা জানতে উৎসুক, কারণ আমার তো 1 বছর লেগেছিল একটা চেঞ্জ করতে। এবার হতে পারে আমি অনভিজ্ঞ, তাই জন্য আমার বেশি সময় লেগেছে, কিন্তু অভিজ্ঞতা থাকলেও কিছু কিছু জিনিস চান্সের উপরে কাজ করে, অনেক সময় অনেক বেশি সময় লাগে, যে জাস্ট প্রবাবিলিটিতে জিনিসটা হচ্ছে না। যাই হোক, এই সমস্ত বাজে কথা ছেড়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি ভিডিওটা দেখতে ভালো লেগে থাকবে। খুব অল্প সময়ের মধ্যে ঝটাপট ভিডিও বানালাম, কারণ আমি যদি এখন না বানাই এইটুকুর মধ্যে তাহলে আমার বানানোই হবে না, এত বেশি হঠাৎ করে কাজের চাপ পড়ে গেছে, কারণ আমি ফ্রান্স ছেড়ে দিচ্ছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কি ভালো লাগলো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, আমি ইস্টার উপলক্ষে যাচ্ছি বেলজিয়াম ঘুরতে, তো চেষ্টা করব বেলজিয়ামের ভিডিও আপনাদেরকে দেখানোর। দেখা যাক কি হয়। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, ভালো থাকবেন।